শান্তি দেবী তার 3 ছেলে এবং ছেলের বউ কমলা, সুন্দরী ও রীতার সঙ্গে বাস করে। কমলা এবং সুন্দরী খুব বড়লোক ঘরের মেয়ে হওয়ায় শান্তি দেবী সবসময় তার বড়লোক বৌমাদেরকে আদর এবং আপ্যায়ন করে, কিন্তু ছোট বৌমা অত্যন্ত গরিব ঘরের মেয়ে হওয়ায় তার কপালে সবসময় অপমান ছাড়া আর কিছুই জোটে না। শান্তি দেবী এবং তার 2 বড়লোক বৌমা প্রতিটি মুহূর্তে সুযোগ খোঁজে যে কখন কিভাবে রীতাকে তারা অপমান করতে পারবে, আর এমনিতেও কোনো সুযোগ না পেলেও তারা কারণে অকারণে রীতাকে খুব খারাপ খারাপ কথা শোনায়। শান্তি দেবীর 2 বড়লোক বৌমা কমলা এবং সুন্দরী শীতকাল পড়লে ভীষণ পরিমাণে পিঠে খেতে পছন্দ করে, তাই তাদের শাশুড়ি মা পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য নিজে বাজারে গিয়ে দামি মানের গুড়, 3 লিটার দুধের প্যাকেট এবং খোয়া ক্ষীর কিনে নিয়ে আসে। ছোট বৌমা শোনো, আজকে আমাদের সবার পিঠে খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি নিজে বাজারে গিয়ে পিঠে তৈরি করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছি। তুমি রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে বানানো শুরু করো। মা, আমরা বাড়িতে সর্বসাকুল্যে 7 জন বাস করি, আর আমার একা দুটো হাতের পক্ষে এতজনের পিঠে বানানো কি করে সম্ভব? আপনি কিংবা দিদিরা যদি আমাকে হাতে হাতে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শীতের মধ্যে তুমি আমার মতো একজন বয়স্ক মানুষকে রান্নাঘরে গিয়ে পিঠে বানানোর কথা বলছো? আমি তো তোমার কোনো হেল্প করতে পারবো না, আর আমার বাকি 2 বৌমা বেশি রান্না বান্না করতে পারে না, ওরা খুব শৌখিন। এইসব রাঁধুনির কাজ ওদের নয়, সুতরাং এখন তোমাকেই পিঠে বানিয়ে খাওয়াতে হবে। শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম দ্বিচারিতা ব্যবহার পেয়ে রীতার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। ঠিক আছে মা, তাহলে আমি সবাইকে পিঠে বানিয়ে খাওয়াবো। শান্তি দেবী রীতার হাতে পিঠে বানানোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। রীতা রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে তৈরি করতে শুরু করে। সে প্রথমে ভালো করে 3 লিটার দুধ ঘন করে চাল দেয় এবং তারপর তাতে মিষ্টি গুড় মিশিয়ে তৈরি করে নেয় পুলি পিঠে। ধীরে ধীরে সে খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটাও তৈরি করে। গরিব বৌমা যখন খাটাখাটনি করে পিঠে তৈরি করছিল, তখন তার শাশুড়ি মা তার 2 বড়লোক বৌমাকে নিয়ে খাবার খাওয়ার টেবিলে বসে পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করে। পিঠে তৈরি করা হয়ে গেলে রীতা সবার সামনে পিঠে পরিবেশন করে দেয়। পিঠেগুলো খুব সুন্দর খেতে হলেও যেহেতু এই পিঠে রীতা তৈরি করেছে, সেই কারণে শাশুড়ি মা এবং তার 2 পছন্দের বৌমা সেই পিঠের খোঁজ ধরতে শুরু করে। ইস, এটা কেমন পিঠা হয়েছে? মনে হচ্ছে দুধের মধ্যে জল মিশিয়ে তুমি পুলি পিঠা তৈরি করেছো। আর আমি জানতাম পুলি পিঠেতে গুড় দিলে সেই পিঠে সুন্দর খয়েরি রঙের দেখতে হয়, কিন্তু এই পিঠে এরকম সাদা সাদা হয়েছে কেন? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আর আমি বিয়ের আগে আমার মায়ের হাতের অনেক পাটিসাপটা খেয়েছি, কিন্তু এই পাটিসাপটা খেতে খুব বাজে হয়েছে। ইস থু, এই পিঠে তো দেখছি মুখে তোলাই যাবে না। বৌমা, তুমি তো দেখছি একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারো না। আমার 2 সোনার টুকরো বৌমা আজকে পিঠে খেতে চেয়েছে, আর তুমি এরকম বাজে পিঠে তৈরি করেছো। আমি 3 লিটার দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু তবুও তোমাকে দুধে জল মেশাতে হলো। আর কমলা বৌমা যে বলছে তুমি পিঠেতে ভালো করে গুড় দাওনি, তাহলে সব গুড় কোথায় গেল? কিন্তু মা, আমি তো দুধে একটু জল মেশাইনি। আর পিঠে রান্না করা হয়ে গেলে আমি নিজে তো পিঠে খেয়ে দেখেছি, আমার তো সব ঠিকঠাকই মনে হয়েছে। আর আপনি যে পরিমাণে গুড় দিয়েছিলেন, আমি তো সেই পরিমাণ গুড় দিয়েই পিঠে বানিয়েছি। কি, আমরা পিঠে খাওয়ার আগেই তুমি নিজে পিঠে খেয়ে নিয়েছো? ছি 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 ছি, তুমি এত লোভী। আমাদের শাশুড়ি মা এই বাড়ির সবচেয়ে বড় জ্যেষ্ঠ মানুষ, আর তুমি তাকে প্রথমে পিঠে না খাইয়ে নিজে গাও গাও করে পিঠে গিলে নিয়েছো। তারপর আবার মিথ্যা কথা বলতেও তো তোমার ভয় নেই দেখছি। তুমি যদি সব গুড় দিয়ে পিঠে তৈরি করো, তাহলে পিঠেগুলোর এই দুর্দশা হবে কেন? আমার মনে হয় তুমি নিজে বেশি গুড় মিশিয়ে পিঠে খেয়ে নিয়েছো, আর আমাদেরকে ভেজাল মিশিয়ে পিঠে তৈরি করে দিয়েছো। এই পিঠে আমরা খাবো না। এই বলে কমলা এবং সুন্দরী খাওয়ার টেবিল ছেড়ে উঠে চলে যায়। এর ফলে শাশুড়ি মা রীতাকে আরো বেশি কথা শোনাতে শুরু করে। সবাই মিলে সবসময় এভাবেই রীতাকে উঠতে বসতে অপমান করতে থাকে। রীতা আবার রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে বানায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বছরের শুভ সূচনায় বাড়ির 2 বড়লোক বৌমা ঠিক করে যে তারা নতুন বছর উপলক্ষে একটা বড় পার্টি রাখবে। মা, অনেকদিন বাবা মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবছি নতুন বছরের শুরুতে বাড়িতে একটা বড় করে অনুষ্ঠান করব, আর সেখানে সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করব। তাহলে আমাদের বাবা মা এই অনুষ্ঠানে আসলে ওনাদের সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। তারপর আলমারিতে অনেক দামি দামি শাড়িও পরে আছে, সেগুলো তো আর পরাই হয় না। অনুষ্ঠান উপলক্ষে আমি সব দামি দামি শাড়ি আর গহনা পরবো, কি মজা।
ঠিক আছে, তাহলে তাই করো, আমার কোনো অসুবিধা নেই। তোমরা দুই বৌমা তোমাদের বাড়ির লোকজনদের নিমন্ত্রণ করে দাও, আর যাদের যাদের বলার আছে তাদেরকে আসতে বলে দাও। আমি এই অনুষ্ঠান উপলক্ষে ওই গরিব রীতাকে দিয়ে সকলের জন্য বেশি বেশি করে পিঠে বানিয়ে রাখবো, তাহলে ওকে আরো বেশি করে অপমান করা যাবে। শাশুড়ি মায়ের এরকম অভিসন্ধি দেখে দুই বড়লোক বৌমা জোরে জোরে হেসে ওঠে। না মা, আপনি সামান্য ভুল করছেন। পিঠে রান্না করাবেন সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় ওই গরিব বউয়ের বাবা মাকেও এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা উচিত। কমলার মুখে এই কথা শুনে সুন্দরী এবং তার শাশুড়ি মা অবাক হয়, কারণ তারা রীতার প্রতি কমলার এরকম দরদ মেনে নিতে পারে না। দিদি, তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি তো ভালো করেই জানো যে ওর বাবা মা অনেক গরিব, আর আমাদের বড়লোক বাবা মায়ের সামনে ওই গরিব পরিবারকে মোটেই মানাবে না, তাই ওদেরকে ডাকার কোনো দরকার নেই। আরে বোকা মেয়ে, তুই আমার কোনো কথাই বুঝতে চাস না। আগে ওই গরিব পরিবারকে নিমন্ত্রণ করা হোক, তারপর দেখবি নিজেই সব বুঝতে পারবি। আর মা, আপনি বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি রীতার পরিবারকে ফোন করে নিমন্ত্রণ করে ফেলুন। সবাইকে আমরা রীতার হাতে তৈরি করা পিঠে খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। শান্তি দেবী তার তিন বৌমার পরিবারকেই ফোন করে পার্টিতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। তিন ভাই মিলে পার্টি উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করার উপকরণ নিয়ে আসে। দেখতে দেখতে পার্টির দিনও চলে আসে। রীতা সকালে উঠে পিঠে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতে না হতেই সকল আত্মীয় স্বজনরা পার্টিতে এসে উপস্থিত হয়। সুন্দরী এবং কমলার বড়লোক বাবা মাও সেই পার্টিতে আসে। শান্তি দেবী তাদেরকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সকলে মিলে তাদেরকে আপ্যায়ন করা শুরু করে। ধীরে ধীরে রীতার গরিব বাবা মা এবং গরিব বোন রত্নাও সেই পার্টিতে আসে। কি হলো, আপনাদের আসতে এত দেরি হলো যে? আমি ভাবলাম আপনারা পার্টির নিমন্ত্রণ পেয়ে সন্ধেবেলা গরম গরম পিঠে খাওয়ার জন্য চলে আসবেন, কারণ আপনারা তো গরিব, আপনাদের পক্ষে পিঠে তৈরি করে খাওয়া তো সম্ভব নয়। কিন্তু আপনারা ফ্রিতে পিঠে খাওয়ার কথা শুনেও এত দেরি করে আসলেন যে? না না দিদি, পিঠে খাওয়াটা বড় ব্যাপার নয়। আসলে নতুন বছর উপলক্ষে রাস্তাঘাটে অনেক জ্যাম, সেই জন্য অটো পেতে খুব দেরি হচ্ছিল, তাই আমাদের আসতে একটু দেরি হয়েছে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনারা আবার অটো করে যাতায়াত করেন। আসলে আমার বড়লোক বৌমার বাবা মায়েরা অনেক বড় গাড়িতে করে এই পার্টিতে এসেছে, তাই আমি আপনাদের সাথে ওদেরকে গুলিয়ে ফেলছিলাম। রীতার পরিবার এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না, কিন্তু তবুও তারা মুখ ফুটে অপমানের প্রতিবাদও করে না। সেই সময় দিদি, আমিও আপনাদের জন্য সামান্য পিঠে তৈরি করে নিয়ে এসেছি। আপনারা এই ভাপা পিঠে একটু খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। না না, এই পিঠে আমরা খাবো না, কারণ আজকে পার্টিতে আপনার মেয়ে আমাদের সবার জন্য পুলি পিঠে, পাটি সাপটা, চন্দ্রপুলি আরো নানান রকমের পিঠে বানিয়েছে। আপনি বরং এই পিঠেটা আমাকে দিন, আমি আমাদের বাড়ির চাকরকে দিয়ে দেব। এই কথা শুনে রীতার পরিবারের চোখে জল চলে আসে। সেই সময় রীতার স্বামী রীতার কাছে গিয়ে বলে, কি হলো রীতা, তুমি এখনো পিঠা রান্না করে যাচ্ছ? বাইরে গিয়ে দেখো তোমার বাবা মা এসেছে, সবাইকে তো অনেক পিঠা পরিবেশন করে খাইয়েছো, এবার নিজের বাবা মার বোনকে পিঠে পরিবেশন করে খাওয়ানোর পালা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, ওনাদেরকে আমি রান্নাঘরে নিয়ে এসে ভালো করে বসিয়ে পিঠে খাওয়াবো। এই বলে রীতা বাইরে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা এবং তার দুই জা ইচ্ছা করে রত্নাকে দিয়ে সকলকে পিঠে পরিবেশন করে খাওয়াচ্ছে। তারা নিজেদের বড়লোক হওয়ার অহংকারে সকলের সামনে রীতার পরিবারকে যা নয় তাই ভাবে অপমান করছে। রীতা কিছুতেই তার পরিবারের এরকম অপমান মেনে নিতে পারে না, তাই সে তার বাবা মা এবং বোনকে তখনই পিঠে খাওয়ানোর জন্য রান্নাঘরে নিয়ে চলে যায়। কিন্তু রান্নাঘরে এসে রীতা দেখে সমস্ত পিঠে শেষ হয়ে গেছে, তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো রীতা, তুমি এরকম চিন্তা করছো কেন? নিজের বাবা মার বোনকে ভালো করে পিঠে পরিবেশন করো, খিদে তো ওনাদের মুখ শুকিয়ে গেছে তো। আমি এক্ষুনি হাড়িতে অনেকগুলো পুলি পিঠে রেখে গিয়েছিলাম, কিন্তু কি করে শেষ হয়ে গেল বুঝতে পারছি না। আর তোমার পরিবার আমার বাবা মা বোনকে অনেক অপমান করেছে, বোনকে দিয়ে পিঠে পরিবেশন করিয়েছে, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। আচ্ছা বাদ দাও, আমি আবার পিঠে রান্না করি, আমার বাবা মা আর বোনকে খাওয়াবো। এই বলে রীতা আবার হাড়িতে দুধ চাপিয়ে পুলি পিঠে তৈরি করা শুরু করে। সে পিঠে তৈরি করছে এমন সময় শান্তি দেবী এবং তার দুই বৌমা সেখানে আসে। তারা রীতাকে পিঠে তৈরি করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি আবার পিঠে রান্না করছো কেন বৌমা? হাড়িতে এত পিঠে আছে, তবুও দেখছি তোমার লোভ শেষ হচ্ছে না। আর নিজের বাবা মাকে যখন এতই গরম গরম পিঠে খাওয়ানোর ইচ্ছা, তাহলে আমাদেরকে ঠান্ডা পিঠে খাওয়ালে কিসের জন্য? আমার বাবা মা একেবারে ঠান্ডা জিনিসপত্র খেতে পারে না, আর তুমি আমার বাবা মাকে ঠান্ডা পিঠে পরিবেশন করে খাওয়ালে?
কোন হাঁড়িতে পিঠে আছে মা? রান্নাঘরে যে কটা হাঁড়ি রাখা আছে তার মধ্যে তো একটাও পিঠে নেই। তুমি জানো না যে আমাদের রান্নাঘরে কত বিড়াল ঘোরাঘুরি করে? সেই কারণে আমি দুটো পিঠের হাঁড়ি আমার ঘরে রেখে এসেছি। কিন্তু তোমার সেই দিকে কোনো মন নেই। নিজের বাবা মা এসেছে বলে আনন্দে এতই মশগুল হয়ে গেছো যে সবকিছুই তুমি ভুলে যাচ্ছ। এসব কথা রিতা আর কিছুতেই সহ্য করে উঠতে পারে না। অপমানের জ্বালায় তার গা ভীষণ পরিমাণে জ্বলতে পুড়তে শুরু করে। অনেক হয়েছে, তোমরা এবার চুপ করো। আমি আর আমার পরিবার গরিব বলে তোমরা সেই প্রথম থেকে আমাদেরকে অপমান করেই যাচ্ছ, আর দিনে দিনে তোমাদের অত্যাচার বেড়েই চলেছে। তোমাদের কি করে সাহস হয় যে আমার বোনকে দিয়ে সকলকে পিঠে পরিবেশন করে খাওয়াও তোমরা? তারপর পিঠের হাড়ি নিজের ঘরে লুকিয়ে রেখে দিয়েছো। আমি তোমাদের সাথে আর সংসার করতে পারবো না। এরপর তোমাদের যদি পিঠে রান্না করে খেতে ইচ্ছা হয় তাহলে নিজেই রান্না করে খেও, কেমন? হ্যাঁ, আমার বউ একেবারে ঠিক কথা বলেছে। যে পরিবারে আমার বউ থাকবে না সেই পরিবারে আমিও থাকবো না। সুতরাং আজকে আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। এই বলে পার্টি শেষ হয়ে যাওয়ার পর অশোক তার বউকে নিয়ে অন্য ফ্ল্যাটে চলে যায়। শান্তি দেবী এবং তার দুই বড়লোক বৌমা মনে মনে বুঝতে পারে যে তারা রিতার সঙ্গে একটু বেশি অন্যায় করে ফেলেছে। তারা মনে মনে অনেক অনুশোচনা করলেও রিতা আর অশোক কিছুতেই সেই বাড়িতে আর ফিরতে চায় না। তাদের মন ভোলানোর জন্য শান্তি দেবী এবং তার দুই বড়লোক বৌমা অনেক অনেক পিঠে বানায়। তারা সবাই মিলে সেই পিঠে নিয়ে অশোক এবং রিতার কাছে যায়। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি চলে আসার পর আমার সংসার একেবারে অন্ধকার হয়ে গেছে, কারণ তুমি আমার সংসারের যে কাজগুলো করতে সেই কাজ কেউ করতে পারছে না। তুমি দয়া করে আমাদের সঙ্গে ফিরে চলো। আপনারা যে আমার জন্য পিঠে তৈরি করে এনেছেন এটা দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এভাবে আমাদেরকে বলবেন না, কারণ অনেক কষ্ট করে নিজেদের ফ্ল্যাটকে আমরা সুন্দর করে সাজিয়েছি। তাই আমি আপনাদের সংসারে দেখাশোনা করব ঠিকই, কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। রিতার এরকম কথা শুনে তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। রিতা এবং অশোক সকলের সঙ্গে দেখা করতে নিজেদের পুরানো বাড়িতে গেলেও তারা সেই বাড়িতে পুরোপুরি ফিরে যায় না। রিতা নিজের ফ্ল্যাটে পিঠে রান্না করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। শীতলা তার স্বামী রতন এবং দুই ছেলে মেয়ে টুনটুনি ও রাজুর সঙ্গে শহরের এক নোংরা বস্তিতে বাস করে। সেই বস্তিতে প্রত্যেকবারই বর্ষাকাল পড়লেই সকলের জীবন ভীষণ পরিমাণে দুর্বিষহ হয়ে ওঠে। তারা ভয়াবহ বৃষ্টিতে কিভাবে নিজেদের জীবনযাপন করবে কিছুই বুঝতে পারে না। শীতলা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে কোনো রকমে সংসার খরচ জোগাড় করে, কিন্তু রতন প্রত্যেকদিন নেশা করে এবং বন্ধুদের সঙ্গে জুয়া খেলে সেই টাকাগুলো ধ্বংস করে দেয়। দেখতে দেখতে এবছরও বর্ষাকাল চলে আসে। ঠিক এমন সময় প্রত্যেকবার বর্ষাকাল আসলেই আমার ভীষণ চিন্তা হয়। একই অস্বাস্থ্যকর বস্তির পরিবেশ, তারপর চারিদিকে জল জমা অবস্থায় বস্তির মানুষদের এত রোগ হয়, চারিদিকে মশা ভর্তি হয়ে যায়। আমাদের গরিব মানুষদের পক্ষে এখানে থাকা খুবই কষ্টকর। জানি না উপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছে। ঠিক এমন সময় টুনটুনি এবং রাজু বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের স্কুল থেকে ফিরে আসে। এই দেখে শীতলা তার ছেলে মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কারণ তাদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে ডাক্তার দেখানোর মতো টাকাও শীতলার কাছে ছিল না। তোরা দুজনে বৃষ্টি মাথায় কেন বাড়িতে ফিরে এসেছিস? বৃষ্টি কমে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারিসনি? তোরা তো ভালো করে জানিস আমাদের কাছে একটা ছাতা পর্যন্ত নেই। এখন যদি তোদের শরীর খারাপ করে তাহলে কে দেখবে বলতো? মা, আমরা তো সেই কোন সকালে একটু নুন দিয়ে ভাত মেখে খেয়ে স্কুলে গেছি। আমি না হই বড়, আমি তো খিদে চেপে রাখতে পারি, কিন্তু আমার ভাই তো আর পারে না। সেই কারণেই আমি বৃষ্টি মাথায় ভাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। যদি কিছু খাবার থাকে তাহলে ভাইকে একটু খেতে দাও না মা। মেয়ের মুখে এমন কথা শুনে শীতলা খুবই চিন্তায় পড়ে, কারণ তার কাছে বেশি টাকা না থাকায় সে রান্না করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও জোগাড় করতে পারে না। হঠাৎ করেই বর্ষায় আকাশের বুক চিরে যেভাবে বৃষ্টি নেমে আসে ঠিক সেভাবেই শীতলার চোখ ফেটে জল গড়াতে শুরু করে। মা, তুমি যে বলেছিলে এই বর্ষাকালে আমাদেরকে রেনকোট কিনে দেবে, কিন্তু তুমি তো এখনো পর্যন্ত আমাদের একটাও রেনকোট কিনে দিলে না। এই কারণেই আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হলো। তুমি যদি আমাদের রেনকোট কিনে দিতে তাহলে আমরা রেনকোট পরে স্কুল থেকে চলে আসতাম আর একটুও ভিজতাম না। আমার কাছে টাকা থাকলে আমি তোদের রেনকোট কিনে দেব। দেখি যেই বাড়িতে কাজ করি সেখান থেকে সামান্য টাকা ধার করে তোদের জন্য সেকেন্ড হ্যান্ড দুটো রেনকোট কিনে দিতে পারি কিনা। এছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই।
ঠিক এমন সময় শীতলার স্বামী মদ খেয়ে অসংলগ্ন অবস্থায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের মধ্যে ঢুকে আসে। বাবার এরকম অবস্থা দেখে দুই ছেলে মেয়ে খুবই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে সরে যায়। শীতলা তার স্বামীর এই অবস্থা দেখে তার উপর প্রচন্ড রেগে যায়। রতন ঘরে ঢুকেই মদ্যপান করার জন্য শীতলার কাছে টাকা চাইতে শুরু করে, কিন্তু শীতলা তাকে 1 টাকাও দিতে রাজি হয় না। এর ফলে রতনের রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। তোমার লজ্জা করে না? এই বৃষ্টির মধ্যে আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে একটা দানা পর্যন্ত খেতে পারছি না, আর তুমি প্রত্যেকদিন মদ খাওয়ার পেছনে হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছ। তোমার কি সংসারে 1 টাকাও দিতে ইচ্ছা করে না? এখন নিজের টাকা শেষ হয়ে গেছে বলে আমার কাছে যা টাকা আছে সেটাও নিয়ে নিতে চাইছো। বেশি বকবক করবি না। আর তোকে কতবার বলেছি যে আমার মদ খাওয়ার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মদের অপমান আমি সহ্য করতে পারি না। তাই তোর কাছে যা টাকা আছে আমাকে তাই দিয়ে দে। শীতলা কিছুতেই রতনকে টাকা দিতে চায় না, কিন্তু রতনও ছাড়ার পাত্র নয়। সে টাকা নেওয়ার জন্য ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে ফেলে, কিন্তু কোথাও সে 1 টাকাও খুঁজে পায় না। এর ফলে সে শীতলাকে ভীষণ পরিমাণে মারধর করে। আজকে তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি মদের থেকে কাউকে বেশি ভালোবাসি না, আর এই বর্ষার মধ্যে মদ খাবো না তো কখন খাবো? আর চুপচাপ তোর হাতে যা টাকা আছে সব আমাকে দিয়ে দে। আমার কাছে যে টাকাটা আছে ওটা এই মাসের রেশন কেনার জন্য। ওই টাকা আমি যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমি কিছুতেই 1 টাকাও তোমাকে দিতে পারবো না। শীতলা কোনো কথা শুনতে না চাইলে রতন ভালো মানুষের নাটক করা শুরু করে। শীতলা কিছুতেই তার স্বামীকে বিশ্বাস করতে চায় না, কারণ সে প্রত্যেকবারই ভালো মানুষই দেখিয়ে মদ খাওয়ার টাকা নিয়ে চলে যায় এবং মদ খেয়ে আসার পরেই নিজের দানব রূপ গ্রহণ করে। আমি তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি শীতলা, যে আমি আর কোনোদিনও মদ খাবো না। বাড়িতে ঢোকার সময় আমি শুনছিলাম যে তুই ছেলে মেয়েকে রেনকোট কিনে দেওয়ার কথা বলছিলিস। তুই আমাকে টাকা দিয়ে দে। রাত্রিবেলা বাড়ি ফেরার সময় আমি ছেলে মেয়েদের জন্য রেনকোট নিয়ে আসবো, আর মাসে মাসে রেশনও নিয়ে আসবো। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কারণ তুমি প্রত্যেকবারই একই নাটক করো। কিন্তু তুমি যেহেতু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, তাই শেষবারের মতো আমি তোমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি। শীতলা তার শাড়ির আঁচল থেকে টাকা বের করে রতনের হাতে দিয়ে দেয়। রতন টাকা পেয়ে খুবই খুশি হয় এবং টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায়। টুনটুনি এবং রাজু জানতে পারে যে তার বাবা তাদের জন্য রেনকোট কিনে নিয়ে আসবে এবং রাত্রিবেলা খাবার নিয়ে আসবে। এর ফলে তারা মনে মনে খুবই খুশি হয়। শীতলা তার 2 ছেলে মেয়ের সাথে ঘরের দরজায় বসে রতনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মধ্যরাত পেরিয়ে গেলেও রতন আর বাড়ি ফিরে আসে না। বৃষ্টি আরো জোরালো হলে রতন আবার মদ খেতে খেতে ভীষণ পরিমাণে টলতে টলতে বাড়ি চলে আসে। আমি জানতাম তুমি তোমার কথা রাখবে না। কোথায় আমাদের 1 মাসের রেশন আর আমার ছেলে মেয়ের রেনকোট কোথায়? তুমি সেই মদ খাওয়ার জন্য মিথ্যা কথা বলে আমার ভালো মানুষের সুযোগ নিলে, তাই তো? আর সব টাকা আমার কাছ থেকে নিয়ে চলে গেলে। এখন এই বৃষ্টির মধ্যে আমি আমার ক্ষুধার্ত ছেলে মেয়েদের খাবার কোথা থেকে জোগাড় করব? ওদের চোখে জল দেখে তোমার কি একটুও মায়া হয় না? চুপ কর, একেবারে আমার সামনে এই কুমিরের কান্না কাটবি না। মনে শান্তি করে যে একটু মদ খাবো তাই খেতে দেবে না। এই ঘরে থাকতে যদি না পোষাই তাহলে যা, ছেলে মেয়েকে বৃষ্টির মধ্যে রাস্তায় গিয়ে থাক। এই বলে রতন মদ খেতে খেতে খাটের উপর শুয়ে পড়ে এবং সে অঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু শীতলা এবং তার ছেলে মেয়ের কিছুতেই খিদেতে চোখে ঘুম আসে না। শীতলা কোনো রকমে তার ছেলে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সামান্য জল বাতাসা খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত বাড়তে না বাড়তেই বৃষ্টির পরিমাণ আরো ভয়াবহ হয়ে ওঠে। বস্তিতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রতনের পায়ে কিছু বিষাক্ত মশা কামড়ে দেয়, কিন্তু সে নেশার ঘরে কিছুই টের পায় না। পরের দিন সকালবেলা উঠে সে নিজের পায়ে সামান্য ঘা দেখে একটু ভয় পেয়ে যায়। নেশা করতে করতে নিজের অবস্থা কি হয়েছে একবার লক্ষ্য করেছো? মশারি পড়ে থাকলেও সেই মশারি টাঙিয়ে তুমি ঘুমাবে না। এখন বর্ষার মধ্যে পায়ে কি কামড়েছে সেটা বুঝতেও তো পারছি না আমি। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে একবার গিয়ে তোমার পাটা দেখিয়ে এসো। আমাকে নিয়ে ফালতু চিন্তা করতে হবে না। আমি মদ খাবো, আর মদ খেলেই সব ঠিক হয়ে যাবে। আমি কোনো রোগকেই ভয় পাই না। বর্ষাকালে মশা তো কামড়াবেই, এটা নতুন কি ব্যাপার? বড় জোর কি বা হবে, পাখিরে বাদ দিতে হবে, ওসব আমি ভয় পাই না। এই বলে সকাল হতে না হতেই রতন আবার মদ খেতে বেরিয়ে পড়ে। শহরে বৃষ্টির পরিমাণ আরো জোরালো হয়ে ওঠে, সুতরাং রাত্রিবেলা চারিদিকে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়। বৃষ্টির পরিমাণ দ্বিগুণ হলে বস্তির মধ্যে জল উঠে আসে।
শীতলার টালির চাল বেয়ে ঘরের মধ্যে টপ টপ করে জল পড়তে শুরু করে। এর ফলে টুনটুনি এবং রাজু রান্নার বাসন এবং বাটি নিয়ে সেই জলের ফোঁটার তলায় পেতে দেয়। এইভাবে ধীরে ধীরে তাদের ঘরে বৃষ্টির জল ভরে ওঠে। কিন্তু রতন তাতেও কিছু মনে করে না। সে নিজের মতো বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়ে। বৃষ্টির পরিমাণ বাড়লে বস্তির গরিব লোকেরা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সকলের ঘরে জল উঠতে শুরু করে দেয়। মা, চারিদিকে গরিব মানুষেরা বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। আমরাও যদি এভাবে বৃষ্টির জলে ডুবে মরে যাই, উপরওয়ালা কি আমাদের একটুও সাহায্য করবে না? বৃষ্টির জলে আমার সব খেলনা ভেসে গেছে মা, পড়াশোনা করার জিনিসপত্র ভেসে গেছে। এবার কি হবে বলো? আর বাবা তো ঘুম থেকে উঠছে না, আমাদেরকে কি কেউ বাঁচাবে না? এই বৃষ্টির জল কি আমাদের সবাইকেই ভাসিয়ে নিয়ে চলে যাবে? বলো না মা। এই কথা বলতে নেই, বৃষ্টি কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। আর তোদের মা তো বেঁচে আছে, সুতরাং আমি থাকতে কোনো মানুষেরই কিছু হবে না। তোরা চুপ করে আমাকে জড়িয়ে ধরে জলের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। এই বলে শীতলা তার স্বামীকে ডাকতে শুরু করে। রতন কোনো মতে নেশাগ্রস্ত অবস্থায় চোখ খুলে তাকায়। গত দুদিন ধরে ভয়াবহ বৃষ্টি হচ্ছে, আর তুমি অঘরে ঘুমিয়েই যাচ্ছ। এখন যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আমরা সবাই ডুবে মরে যাব। চারিদিকে কান্নাকাটি চিৎকারের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? দয়া করে একবারের জন্য ওঠো। মানুষ মরলে আমি কি করতে পারি? এর জন্য আমি আমার ঘুম নষ্ট করব? প্রত্যেকবারই বৃষ্টি হয়, সুতরাং এবারও হচ্ছে, তাই এত চিন্তা করার কিচ্ছু নেই। এই বলে রতন আবার মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বৃষ্টি প্রত্যেকবারের থেকে এবার যেন আরো জোরালো আকার ধারণ করে। এবার শীতলাদের ঘরেও জলের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এর ফলে তাদের কোমর পর্যন্ত জল উঠে আসে। জল এবং ঝড়ের দাপটে রতন যে খাটের উপর ঘুমাচ্ছিল সেই খাটের পায়া ভেঙে গেলে রতন জলের মধ্যে পড়ে যায়। এর ফলে তার সম্মতি ফিরে আসে। সে নিজের চারিদিকের এই ভয়াবহ অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে চোখের সামনে দেখে যে তার দুটো ছোট ছোট ছেলে মেয়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তুমি চিন্তা করো না শীতলা, আমি আমার ছেলে মেয়ের কিচ্ছু হতে দেব না। তুমি ওদেরকে আমার কাছে দিয়ে দাও, আমি ঠিক আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে নেব। এই বলে রতন তার দুই ছেলে মেয়েকে জলের মধ্যে থেকে নিজের কাঁধে তুলে নেয়। ফলে কিছুক্ষণের জন্য কোনো মতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ধীরে ধীরে জলের মাত্রা আরো তীব্রতর হয়ে ওঠে। বস্তির চারিদিকে লোকেরা সাঁতার কেটেও পার পায় না। জলের তোড়ে সকলে ভেসে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শীতলার সামনে একটি টায়ার টিউব ভেসে আসে। এই তো, এই টায়ার টিউবে করে ভেসে ভেসে আমি লোকের কাছে সাহায্য চাইতে যেতে পারি। তাতে আমার পরিবার বর্ষার অভিশাপ থেকে রক্ষা পাবে। না হলে যদি এভাবে জলের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকি তাহলে বস্তির মানুষদের কেউ উদ্ধার করতে পারবে না। এভাবে শীতলা সেই টায়ার টিউবে ঢুকে যায়। সে জলের মধ্যে ভাসতে শুরু করে। সে কোনো মতে অনেকক্ষণ ধরে ভেসে ভেসে তাদের বস্তির মধ্যে আসা উদ্ধার বাহিনীর নৌকার কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে তাদের কাছে সাহায্য চায়। উদ্ধার বাহিনী শীতলাকে নিজের নৌকায় তুলে নেয়। তারা সাধ্যমতো বস্তির মানুষদের উদ্ধার করতে করতে জলের তোড়ে শীতলার পরিবারের কাছে এসে পৌঁছায়। দাদা, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে নৌকার মধ্যে উঠে আসুন। জলের মাত্রা আরো ভয়াবহ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আর কিছুক্ষণ যদি আপনি জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে ডুবে যেতে পারেন। বেঁচে যায়। তারা রতন, টুনটুনি এবং রাজুকে নিয়ে নৌকার মধ্যে উঠে আসে। রতন বেশ কিছু ঘন্টা জলে ডুবে থাকার জন্য তার পায়ের ঘা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ পর উদ্ধার বাহিনী নৌকার মধ্যে উপস্থিত সকলকেই জলবিহীন উঁচু জায়গায় নিয়ে গিয়ে পৌঁছায়। সকলে নৌকা থেকে নেমে আসে। সেখানে ডাক্তারের ক্যাম্প ছিল। এর ফলে ডাক্তারবাবু রতনের চিকিৎসা করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। উদ্ধার বাহিনীর পক্ষ থেকে সকল শরণার্থীকে ভালো মন্দ খাওয়া প্রদান করা হয়। মা, আমার আর ভাইয়ের খুব খিদে পেয়েছিল। কতদিন পর আমরা খাবারের মুখ দেখছি। আজকে তোমার সাহসিকতার জন্য আমাদের সবার প্রাণ বেঁচে গেল। না হলে আজকে তো আমরা সবাই মারা যেতাম। আমি আর কখনো মদ খাবো না শীতলা। তুমি অনেক কষ্ট করে আমাদের সংসার চালিয়েছো, কিন্তু তোমাকে আর একা এত কষ্ট করতে হবে না। আমার পক্ষে যতটা সম্ভব ততটা আমি আমাদের পরিবারের কাঠামো হয়ে দাঁড়াবো। আমাকে ক্ষমা করে দাও শীতলা। এভাবে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমে আসে। এই ভয়াবহ বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে অনেক গরিব মানুষ নিজেদের প্রাণ হারায় এবং অনেক জায়গায় অনেকেই আহত হয়।
যে সমস্ত মানুষ বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পায় তারা আবার নতুন করে নিজেদের ঘর বাঁধতে শুরু করে। তাদের মধ্যে রতন এবং শীতলা ছিল এক অনন্য দৃষ্টান্ত। রতন এবং শীতলা দুজনে মিলে ফুচকা তৈরি করে সেই ফুচকা বিক্রি করতে শুরু করে। শীতলার স্বামী আর কখনো কোনো রকমের নেশা করে না। তাদের সংসারের অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়। রাজু এবং টুনটুনির পড়াশোনার খরচ জোগাড় করার জন্য তাদেরকে আর চিন্তা করতে হয় না। তারা সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।